নমস্কার, আমি এসেছি শিলচরে শ্রী মিহির কর্পূরকাস্ত মহাশয়ের কাছে। উনি কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনভেনার এবং ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার। ওনার কাছে আলাপচারিতায় আজকে জেনে নেব ক্যান্সার হসপিটাল তৈরি করার অনেক অজানা তথ্য। মিহিরবাবু, আপনি যদি আমাদের প্রথমে একটু বলেন কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তৈরি করার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে আপনারা ভাবলেন যে এখানে একটা ক্যান্সার হসপিটাল তৈরি হতে পারে এবং কিভাবে আপনারা শুরু করলেন সেটা যদি একটু বলেন। শিলচর আগে যে একটা এক ডিস্ট্রিক্ট ছিল, কাছাড় ডিস্ট্রিক্ট, এবং এই কাছাড় ডিস্ট্রিক্টে ক্যান্সারের অনুপাতে ক্যান্সারের সংখ্যা অনেক বেশি ছিল। আচ্ছা। এবং 1964-এর WHO ওরা একটা সার্ভে করেছিল সারা ভারতবর্ষে। আচ্ছা। তার মধ্যে ওরা দেখেছিল যে উদাহরণে শিলচর থেকে 12 কিলোমিটার দূরে উদার বলতে রাখি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার পেশেন্ট। সেটা তো আমি সেই ম্যাগাজিনে পড়েছিলাম। কর্মসূত্রে আমি বাইরে বেরোতাম, যেতাম, জানতাম, দেখতাম ক্যান্সার পেশেন্ট। দুর্ভাগ্যবশত আমার বাড়িতেও ক্যান্সার এসে হানা দিল। আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে 2 মাস 18 দিন বিছানায় শুয়ে উনি মারা গেলেন। তখন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু শিলচরের প্রভাব প্রতিম চিকিৎসক ডক্টর রাহুল গুপ্তকে আমি বলেছিলাম, ডক্টর রাহুল গুপ্ত আমার মাকে চিকিৎসা করছিলেন, যে তোমার তো এত নাম ডাক, তোমার তো এত প্রভাব, তুমি কেন শিলচরের মতন জায়গাতে একটা ক্যান্সার হাসপাতাল বানানোর উদ্যোগ নিচ্ছ না? কারণ তখন শিলচরে ক্যান্সার ডিটেক্ট করার মতন কোনো ব্যবস্থা ছিল না। নিয়ারেস্ট হচ্ছে গুয়াহাটি, না হলে কলকাতা। আচ্ছা। ফলে দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল অধিকাংশ মানুষ, কারণ কৃষি প্রধান অঞ্চল, এখানকার মানুষের আর্থিক ক্ষমতা অত্যন্ত কম, আজও কম। তাদের পক্ষে গুয়াহাটি যাওয়াটাই একটা দুঃস্বপ্নের ব্যাপার ছিল। চিকিৎসা করা তো দূরের কথা। আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি সেদিন রাহুল গুপ্তকে বলেছিলাম, ঠিক আছে ভাই, সময় এবং সুযোগ এলে আমি উদ্যোগ নেব শিলচরের মাটিতে একটা ক্যান্সার হাসপাতাল করার। এবং 1991 ইংরেজিতে আমি আমার ভগ্নিপতিকে নিয়ে আমি কলকাতায় যাই। উনারও সিএ ইসোফাগাস হয়েছিল। আচ্ছা, ক্যান্সার হয়েছিল, খাদ্যনালীতে ক্যান্সার হয়েছিল। তো ওনাকে নিয়ে যাই কলকাতাতে একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন, যিনি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের রূপকার। আচ্ছা। ডক্টর সরোজ গুপ্ত, উনার চেম্বারে যাই। লেনিন সরণিতে উনার চেম্বার, সেই চেম্বারে যাই। আমার সঙ্গে আমি, আমার ভগ্নিপতি, অসুস্থ ভগ্নিপতি, আমার বড় বোন, আর আমার চিকিৎসক ভাই, সে তখন লন্ডনে থাকতো, ডক্টর সুজিত কর্পূরকাস্ত। আমরা গেছি, রুগীকে ডাক্তারবাবু পরীক্ষা করলেন। পরীক্ষা করে রুগীকে রুমের বাইরে পাঠিয়ে দিলেন। আপনি যদি আমাকে একটু একটু যদি ছোট করে বলেন, ভূমিকাটা একটু যদি ছোট করে বলেন। শুরু করে দিচ্ছি। বললেন যে আপনাদের শিলচরে একটা ক্যান্সার হাসপাতাল হওয়ার কথা ছিল, ওটার কি হলো? মজার কথা হলো, শিলচরে এর আগে অনেকবার অনেকেই চেষ্টা করেছেন একটা ক্যান্সার হাসপাতাল করার, কিন্তু তাদের উদ্যোগ সফল হয়ে যায়। তো আমি বললাম যে শিলচরে যে ক্যান্সার হাসপাতাল হওয়ার কথা ছিল সে তো ঠিক, আমি জানি, আমি আপনার মিটিংয়েও আমি গেছি, কিন্তু
বর্তমানে দেখেছি একটা সাইনবোর্ড আছে, আর তার যিনি মেইন কর্মকর্তা সুশীল দত্ত উনি আছেন, এর বাইরে আমার কিচ্ছু জানা নেই। সরোজগুপ্ত খুব গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ হ্যাঁ ওই থাক, আপনাদের দ্বারা ক্যান্সার হাসপাতাল করা সম্ভব হবে না। সঙ্গে আরো 4 জন চিকিৎসক ছিলেন, আমার ভাই চিকিৎসক ভাই ছিলেন, তারা সবাই সবস্বরে উচ্চস্বরে ওরা হাসতে শুরু করলেন। I felt very much insulted on that day and I promised শিলচরে ফিরে গিয়ে এবার ক্যান্সার হাসপাতাল তৈরি করার উদ্যোগ আমি নেব। সেটাই শুরু। তারপর শিলচর ফিরে এলাম, ফিরে এসে এই ক্যান্সার হাসপাতালের উদ্যোগ নিলাম শিলচরের মাটি। কারণ আমি তখন আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে শুরুর দিকে কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন? এটা তো একটা মানে এত বড় একটা কর্মকাণ্ড, আর আপনি যদি জমি পাওয়াটাও একটুখানি ছোট করে বলেন যে জমিটা কিভাবে পেলেন? আমি তখন ভারত সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের ক্ষেত্র প্রচার আধিকারিক হিসাবে, ইনফরমেশন অফিসার হিসাবে আমি কাজ করতাম। আমার এরিয়া অফ অপারেশন ছিল গোটা কাছাড় ডিস্ট্রিক্ট, অর্থাৎ 50 লক্ষ লোক গোটা কাছাড় ডিস্ট্রিক্টে, এবং উত্তর কাছাড় যার হেডকোয়ার্টার হাতলু, এই এলাকায় ছিল আমার কাজের এলাকা। তো আমার পক্ষে একটা সুবিধা ছিল যে গ্রামে গঞ্জে যত এনজিও আছে, গ্রাসরুট লেভেলের এনজিও আছে, এদের সঙ্গে আমার একটা নিবিড় আত্মিক সম্পর্ক ছিল, এদের সঙ্গে একটা গভীর নিবিড় আত্মিক সম্পর্ক ছিল। আমি যদি ডাক দিই তাহলে আমার বিশ্বাস ছিল যে সবাই ছুটে আসবে, এবং সেইভাবে একদিন আমি, ও এর মধ্যে আমরা একটা কি করেছিলাম, আমরা একটা যত এনজিও আছে গ্রাসরুট লেভেলের তাদেরকে নিয়ে আমরা একটা এফেক্টস বডি তৈরি করেছিলাম, যার নাম ছিল দি ভলান্টারি ইউথ ফোরাম। ভলান্টারি ইউথ ফোরাম। ইউথ ফোরাম। আচ্ছা, এদের কাজ কি ছিল? গ্রাসরুট লেভেলের এরা এনজিও, সবাই দিয়ে তাদের নিজস্ব আইডেন্টিটি ছিল, এরা গ্রাসরুট লেভেলে কাজ করে। এবং ওদেরকে আমি একটা মিটিংয়ে ডাকলাম, ওরা সবাই এলো এবং সবার সঙ্গে কথা বললাম, সবাই আমার কথায় রাজি হলো, বললো আপনি এগিয়ে যান, আমরা আছি, যা করার আমরা করব। আমি সঙ্গে সঙ্গে আমি ওয়ার্কার্স পেয়ে গেলাম, কারণ এরকম একটা বিশাল প্রকল্প যদি দাঁড় করতে হয় তার জন্য প্রথম প্রয়োজন যুবশক্তি, এবং দ্বিতীয় হচ্ছে ত্যাগ করার মানসিকতা, কাজ করার মানসিকতা, কোনো কিছু না পেয়ে কাজ করার যে মানসিকতা, সেটা প্রয়োজন, এটা এদের কাছে পাওয়া যাবে। সেদিনই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সময় এবং সুযোগ এলে আমরা একটা মিটিং রাখবো, তাতে আমরা সিদ্ধান্ত নেব আমরা কি করবো। কারণ জনসমর্থন ছাড়া কাছাড় ক্যান্সার হসপিটালের মতন এত বড় প্রকল্প বেসরকারি ভাবে করা অত্যন্ত অসম্ভব। তো সেই জনসমর্থন আদায়ের জন্য আমি কি করলাম, আমি প্রতিদিন বিকেলবেলা অফিসের পরে আমি চলে যেতাম কোনো গ্রামে গিয়ে গ্রামের মানুষদের নিয়ে, যুবশক্তিদের নিয়ে, সবাইকে নিয়ে আমি এই ক্যান্সার হাসপাতাল নেওয়ার তৈরি করার প্রকল্প সম্পর্কে তাদের সঙ্গে কথা বলতাম। দেখতাম সবাই মানে অত্যন্ত আগ্রহের সঙ্গে আমার কথা শুনতো। তারপর কেউ হাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতো যাতে আমরা সফল হই। এতে আমাদের মানসিক শক্তি অনেক বেড়ে গেল। আমার মনে আছে যে এখান থেকে 18 কিলোমিটার দূরে সুনাই, একটা বৌদ্ধিষ্ট এলাকা, সেই সুনাইতে আমরা একটা মিটিং করছিলাম। মিটিং চলছে, বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন বক্তা,
আমি হঠাৎ রুম থেকে বাইরে বেরিয়ে এসেছি। একজন লোক হঠাৎ পিছনে স্যার স্যার একটু শুনুন। আমি বললাম, কী ব্যাপার বলুন তো? বলে, আমি একজন রিক্সাওয়ালা, আপনারা এত ভালো কাজ করছেন, আমিও তার শরিক হতে চাই। আমি বলে, ভালো, আপনি আসুন, শরিক হন। বলে, না, আমি শরিক হতে চাই। আমি আগামী মঙ্গলবার দিন যে বাজার আছে, বাজারের দিন আছে, সেদিন রিক্সা চালিয়ে যে টাকা আমি জোগাড় অর্জন করব, সেই টাকাটা আপনার হাতে আমি তুলে দিতে চাই। বিশ্বাস করুন যে বৃহস্পতিবার দিন ওই রিক্সাওয়ালা আমার অফিসে এসছে, এসে বলছেন যে আমি মঙ্গলবার দিন আমি সর্বমোট আমি 34 টাকা আমি রোজগার করেছি, এই 34 টাকা তার হাতে তুলে দিলাম। এই হচ্ছে ভালোবাসা, মানে মানুষের কাছ থেকে ভালোবাসা। ফসল চাষ করতে যেমন জমির করতে হয়, চর্চা করতে হয়, সেইভাবে আমাদের এই যে উদ্যোগের ফসল এই কৃষক ভাই। টাকা পয়সা কিভাবে জোগাড় হলো শুরুর দিকে? বলছি, টাকা পয়সা জোগাড় আমাদের কাছে, আমরা যাত্রা শুরু করি একটা মিটিং করে। একটা মিটিং ছিল শিলচর মহকুমা পরিষদের মিটিং হলে। সেই মিটিংয়ে শিলচরের গুরুজনরা অনেকেই সদস্য লোক গেছেন। সকলের কাছে আমাদের আর্তি ছিল যে আপনারা আমাদের সাহায্য করুন, এগিয়ে যেতে উৎসাহ দিন, তাহলে আমরা এই কাজ আমরা করতে পারব। তারা বললেন, ঠিক আছে। সেদিন আমরা আবেদন করেছিলাম যে আপনারা কিছু আর্থিক সাহায্য যদি করেন। সেদিন সেই মিটিংয়ে আমাদের হাতে ওনারা সবাই মিলে তুলে দিলেন 3,780 টাকা আমাদের হাতে তুলে দিলেন। এই হচ্ছে আমাদের প্রথম পুঁজি। আচ্ছা, এই পুঁজি দিয়ে আমরা ডোনেশন কুপন ছাপালাম। 1 টাকা, 2 টাকার ডোনেশন কুপন, 5 টাকার ডোনেশন কুপন, 10 টাকার ডোনেশন কুপন। যে প্রেস আমাদের এই কাজটা করে দিয়েছে তাকে গিয়ে যখন বললাম, ভাই এটা কত টাকা লাগবে, সে বলল 2,000-2,500 টাকা লাগবে। আমরা বললাম, আমরা এই উদ্দেশ্যে ক্যান্সার হাসপাতাল করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি, তো কিছু কনসেশন আমাদেরকে দেবেন নাকি? উনি বললেন, পুরা কনসেশন আপনাদের, পুরোটাই ফ্রিতে উনি করে দিলেন। সেই ডোনেশন কুপন নিয়ে আমি ডক্টর চিন্ময় চৌধুরী, উনি দীর্ঘদিন কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির উনি সাধারণ সম্পাদক ছিলেন। তারপরে উনি হাসপাতালের সঞ্চালকও ছিলেন। আচ্ছা, আমরা দুজনে মিলেই আমরা এই স্কুলে যেতাম। আর তখন আমাদের সদস্য সংখ্যা তত ছিল না। আর পাড়ায় আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে একটা কার্ড বানিয়েছিলাম। সেই কার্ডে ঘরে ঘরে যেতাম। সকালবেলা হলে আমরা চলে যেতাম। আমাদের সঙ্গে আমাদের সহযোগী ছিলেন আরেকজন, ডক্টর প্রীতি পাল। এই আমরা 3 জন প্রত্যেকের বাড়িতে যেতাম। লিঙ্কুড দিয়ে আমরা শুরু করেছিলাম। সবাই আমাদেরকে উৎসাহ দিত। কেউ মাসে 10 টাকা দেবে, কেউ মাসে 25 টাকা দেবে, কেউ মাসে 50 টাকা দেবে, এরকম লিখে দিতেন ওনারা সেই কার্ডে। তারপর থেকে সেই টাকাটা মাসে মাসে আদায় জমতে শুরু হলো, আসতে শুরু করলো। জমিটার ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, বলছি। তো এই গেল আমাদের প্রাথমিক প্রিপারেশন। এবার এলো হাসপাতাল, তো আর শূন্য হয় না। হাসপাতাল করতে চাই জমি, এবং জমিও 1 বিঘা 2 বিঘা জমি দিয়ে হবে না। এটা প্রচুর জায়গার প্রয়োজন এবং ভালো জায়গার প্রয়োজন। কারণ যাতায়াত ব্যবস্থা যেখানে সুগম আছে সেই রকম জায়গায় হাসপাতাল করতে হবে। তখন কাছাড়ের জেলা শাসক ছিলেন, ডেপুটি কমিশনার ছিলেন সুমিত জেরাত IAS। উনি এই স্বেচ্ছাসেবী কাজে উনি সবসময় উৎসাহ দিতেন। ওনার সঙ্গে আমার পুরনো পরিচয় ছিল, উনি কর্মীগঞ্জে ছিলেন। আচ্ছা, তো ওনার কাছে গেলাম,
গিয়ে আমরা বললাম যে আমরা একটা ক্যান্সার হাসপাতাল তৈরি করতে চাই, আপনি আমাদেরকে জমি দেন। বিশ্বাস করুন, ভদ্রলোক সঙ্গে সঙ্গে ওনার জমি বিষয়ক যিনি এডিশনাল ডেপুটি কমিশনার ছিলেন ওনাকে ডেকে পাঠালেন। উনি এলেন, বললেন যে আপনারা কোথায় জমি আছে তার তদন্ত করে আমাকে রিপোর্ট দিন। আচ্ছা, অনেক মানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেলেন সবাই এবং খুব অল্প দিনের মধ্যে জানতে পারলাম যেখানে এই যে অনাথ আশ্রম আছে, ডেস্টিটিউট কেয়ার, এর প্রচুর জমি আছে, প্রায় 70 বিঘা জমি আছে। তার 70 বিঘা জমির মধ্যে হার্ডলি 1 বিঘা জমি ব্যবহার হচ্ছে, বাকি জমি এমনি পড়ে আছে, দখল করে নিচ্ছে অন্যরা। সেখান থেকে উনি মাপজোক করে উনার রিকমেন্ড করলেন আমাদেরকে 7 বিঘা জমি দেওয়ার জন্য। এখান থেকে তো গেল রিপোর্ট, কিন্তু গুয়াহাটি আসামের হেডকোয়ার্টার দিসপুর থেকে আর কোনো কিচ্ছু হয় না। কোনো তারা নাও করে না, হাও করে না। তো একদিন আমরা ঠিক করলাম যে আমরা যাব আসামের একজন কর্মঠ এবং উদ্যোগী মন্ত্রী শ্রী গৌতম রায়ের কাছে। গৌতম রায়ের সঙ্গে আমার পরিচয়, পুরনো পরিচয়। গৌতম রায়ের বাড়িতে গেলাম। গৌতম রায় বললেন যে এখানে শিলচার বসে হাল্লা চিৎকার করলে কিচ্ছু হবে না, আপনারা 2-3 জন আপনারা দিসপুরে আসুন, আমি আপনাদেরকে নিয়ে যাব, দেখি আপনারা জমি কি করে না পান না। আমরা অ্যাকর্ডিংলি আমরা গুয়াহাটিতে গেলাম। গৌতমের সাহায্য নিয়ে আমরা রেভিনিউ মিনিস্টারের সাথে দেখা করলাম। রেভিনিউ মিনিস্টার বললেন যে যান আপনারা ফিরে, আমরা জমির ব্যবস্থা করে দিচ্ছি। আমরা ফিরে এলাম। তারপর ছিল শিলচর মেডিকেল কলেজের রজত জয়ন্তী উৎসব। সেই রজত জয়ন্তী উৎসবে এলেন আসামের মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া। তো ওনার ওখানে ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না সিকিউরিটি রিজনে। আমরা অনেক কষ্টে, আমি আর চিন্ময় 2 জন মিলে ওই ডায়াসের কাছে গিয়ে দাঁড়িয়েছি। সে সময় শিলচরের দুর্ধর্য প্রতাপশালী নেতা সন্তোষ মোহন দেব উনি ডায়াসে বসে আছেন। আমাদেরকে দেখে আমাদেরকে ডাকলেন। আমরা গেলাম, গিয়ে বললাম যে আমরা ওনাকে রান্দা বলেই ডাকতাম, বলে দাদা আমরা এসছি এই ব্যাপার। উনি বললেন একটু দাঁড়াও। একটু পরে উনি চিফ মিনিস্টার হিতেশ্বর শইকীয়াকে ডেকে বললেন যে এই ব্যাপার, জমিটা কেন তোমরা দিচ্ছ না। হিতেশ্বর শইকীয়া সঙ্গে সঙ্গে বললেন আপনারা 4-5 দিনের ভিতরেই আপনারা জমি পাবেন, কাগজ পাবেন। অ্যাকর্ডিংলি আমরা 4-5 দিনের ভিতরেই আমরা জমির কাগজ পেয়ে গেছি, অ্যাপ্রুভেল। জমিটা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ড ওভার করে দিয়েছে শিলচর সেটেলমেন্ট ডিপার্টমেন্ট বিভাগ থেকে। জমি হয়ে গেল। এখন সেই জমিটা টিলা জমি, ওটাকে বিল্ডিং বানানোর উপযোগী করার জন্য তার প্রয়োজন মাটি কাটা, প্রয়োজন একটা রাস্তা তৈরি করা। এটা কি করে করবো, আমরা তো পয়সা নেই। ইনসিডেন্টলি আমরা যখন বাড়ি বাড়ি মানুষের বাড়িতে কালেকশনের জন্য গেছিলাম, তখন এই লিঙ্ক রোডের 2 নম্বর লেনে থাকতেন খাট্টার বলে এক ভদ্রলোক, মহারাষ্ট্রিয়ান ভদ্রলোক। ওনার বাড়িতে গিয়ে নক করেছি, উনি বেরিয়ে এসছেন। বললেন আপনারা কি চাই? আমরা বললাম যে ক্যান্সার হাসপাতাল সাহায্যের জন্য। উনি আমাদের ঘরে নিয়ে বসালেন, আমরা কথা বললাম। আমরা বললাম কি চাই আপনাদের? আমরা বললাম যে আমাদের ক্যান্সার হাসপাতালে জন্য আর্থিক সাহায্য। বললেন যে বড় মাপের আর্থিক সাহায্য তো আমি করতে পারবো না, এটা দুলিয়াজান থেকে, অয়েল ইন্ডিয়ার থেকে, ওএনজিসির হেডকোয়ার্টার থেকে, দেহরাদুন থেকে আসতে হবে। এটা তো আমি অল্প স্বল্প সাহায্য আমি করতে পারবো, আমি করে দেবো। তখন আমরা বললাম যে স্যার আমাদের এই জমিটা এটা টিলা জমি, ওটাকে যদি আপনি করে মাটি কেটে
রাস্তা তৈরি করে আপনার একটা ব্যবস্থা করি। বলে ঠিক, অল রাইট, ওকে, ইট উইল বি ডান, এটা হয়ে যাবে, এটা করে দেবো আমি। তারপর আমি আর বললেন, আপনি জিজ্ঞেস করলেন আর কি চাই। আমি বললাম আমরা চাই, আমরা গ্রামে গ্রামে প্রতি রবিবারে আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা গ্রামে যাই, ডাক্তার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্টদের নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ভালো বাসের প্রয়োজন। আচ্ছা। তো আমাদের তো আর্থিক ক্ষমতা নেই বাস ভাড়া করে যাব। তো আপনাদের তো ওএনজিসির অনেক বাস আছে, একটা বাস যদি আপনারা দেন, ওকে, ওটাও তো পেয়ে যাবেন আপনারা। এবং বিশ্বাস করুন, সেদিন থেকে প্রতি মাসে 2 দিন উনি একটা করে ভালো বাস দিতেন, যাতে করে 30-35 জন লোক কমফোর্টেবলি যেতে পারত। আর রাস্তা আমাদের জমি আমাদের হ্যান্ড ওভার করার পর ওএনজিসি তাদের বুলডোজারগুলো পাঠিয়ে, আমাদের 1 টাকাও খরচা হয় নাই, তারা পুরো জমি লেভেলিং করে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। রাস্তা হয়ে গেছে, এখন তো বিল্ডিং বানাতে হয়তো লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। গেলাম সন্তোষ মহোদয়ের কাছে, তিনি তখন ছিলেন হেভি ইন্ডাস্ট্রি মিনিস্টার। আচ্ছা। আমরা গেলাম ওনার কাছে, দুপুরবেলা গেছি ওনার কাছে, আমরা 5-6 জন লোক গিয়ে বললাম, দাদা আমাদেরকে সাহায্য করুন। উনি বললেন, আমি রাজনীতি করি। রাজনীতিবিদরা ব্যবসায়ী, ওরা ওখানেই সাহায্য করবে যেখানে রিটার্ন কিছু পাওয়া যায়। তো আপনারা কংগ্রেস করতেন, উনি খুব প্রতাপশালী মন্ত্রী ছিলেন। বললেন ঠিক আছে, আমি আচ্ছা আপনাদের একটা ব্লক করতে কত টাকা নেবেন আপনারা? ওসব আমাদের কোনোদিন কোনো সিদ্ধান্ত হয় নাই, ওই মিহির কোর্ট যা বলতো তাই সিদ্ধান্ত। আমি বললাম 10 লাখ টাকা দিলে একটা ব্লক হবে। উনি একটু চিন্তা করলেন, ভেবে বললেন, আমি 5 জন লোকের নাম দেব, সেই 5 জনের নামে 5টা ব্লক আপনারা করে দেবেন। রাজি তো? আমরা আমাদের সোসাইটির মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো, তবে আমরা রাজি। মনে হয় সবাই রাজিও। বললেন আমি যদি আপনারা এই ইয়েতে রাজি নাও হন, তবুও যখন আমি বলে ফেলেছি 50 লাখ টাকা দেবো, আমি ওই আগামী কয়েকদিনের ভিতরেই আপনাদেরকে 50 লাখ টাকা আমি দেব। আমরা বেরিয়ে এলাম, এই সোসাইটির একটা ইমার্জেন্সি মিটিং ডেকে এই ওনার কথাগুলো আমরা ডিসকাশন করলাম, করে আবার রাত্রেবেলা সন্ধ্যার সময় আমি আর ডাক্তার চৌধুরী ওনার বাড়িতে গিয়ে একটা চিঠি দিয়ে এলাম, যাতে লেখা আছে যে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা আপনার প্রস্তাব আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছি, আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করুন। উনি স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে উনি আমাদেরকে 50 লক্ষ টাকার একটা চেক দিলেন না, দেবেন বলে জানালেন। তো আমরা ঠিক করলাম যে আমরা ফাউন্ডেশন স্টোন লে করব 14 অগাস্ট 1994। কারণ 14 অগাস্ট কেন? কারণ এর আগে ছিল এটা 10 অগাস্ট। উনি 10 অগাস্ট অন্য কাজে ব্যস্ত ছিলেন, উনি আসতে পারবেন না জানানোর পর আমরা 14 অগাস্টে ফিক্স করলাম। সেই সময় অনেক প্রচন্ড ঝড় চলছে, ঝড় বৃষ্টি, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, বন্যা হয় কি হয় না এই অবস্থা। আমি আর তখন সেই জায়গায় ইয়ে ছিল না, এই কি বলে ওটাকে, ডেকোরেটর হাউস ছিল না। আচ্ছা। আমাদের পাড়ার একটা ছেলে, সে একটা ছোট্টখাটো ডেকোরেটর করেছে, ওকে বললাম যে তুমি আমাদেরকে কিছু দিয়ে আমাদের এই ডায়াসটা বানানোর ব্যবস্থা করে দাও। সে রাজি হয়ে গেল, কিন্তু কোনো ঠেলাওয়ালা যেতে রাজি হয় নাই ওই জায়গা। আমি বললাম ঠিক আছে, আমি ঠেলাওয়ালাদের সঙ্গে যাব। আমি বৃষ্টিতে ভিজে ওই ঠেলাওয়ালাদের পিছনে প্রায় 3-3.5 কিলোমিটার দূরে আমি জিনিসপত্র নিয়ে গেলাম। ডায়াস তৈরি হলো,
যখন উনি ফাউন্ডেশন স্টোন লে করছেন তখন আমার সমস্ত শরীর কাদায় কাদাময়, কারণ আমি তো পায়ে হেঁটে গেছি। সেই মুহূর্তের অনুভূতিটা কি? আনন্দের অনুভূতি, জয়ের অনুভূতি। আমরা একটা কিছু করতে পেরেছি জীবনে। জীবনে প্রতিটা মানুষেরই একটা ইয়ে থাকে কিছু করার, যখন সেটা সফল হয় তখন যে আনন্দ, সেই আনন্দটা কথায় ব্যক্ত করা যায় না। আমরা আমাদের মনে হয়েছে এই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষের গল্প কবিতার কথা, আমরা সেই সবাই যেন আমরা সেই বীরপুরুষের এক একজন অংশীদার। আলটিমেটলি আপনাদের হসপিটালটা কবে উদ্বোধন হলো, কোন সালে, কোন দিনে? আমাদের হসপিটালটা আমরা মজার কথা হলো আমরা কোনো কন্ট্রাক্টর দিয়ে কোনো কাজ করাইনি। আচ্ছা, তখন আচ্ছা, সব নিজেরা করিয়েছে। আমরা ইটের ইয়েতে গেছি, কি বলে ওদের ইটের ইট বানায় যেখানে, ইটের ভাটা গুনাতে গেছি আমরা, ইট ভাটায় গেছি, মালিকদের সঙ্গে কথা বলেছি, ওদেরকে মোটিভেট করেছি। বাজারে যদি 6,000 টাকা হাজার হয়, আমাদেরকে 4,000 টাকা হাজারে দিয়েছে। আমরা এইভাবে ইট এনেছি, পাথর এনেছি, বালু এনেছি, বলে কস্টিং আমাদের কম হয়েছে। আর আমাদের এই কাজটা সুপারভাইজ করেছেন মিস্টার দাশগুপ্ত, উনি জীবিত আছেন কিনা, উনি রিটায়ার্ড সুপারিনটেন্ডেন্ট পিডব্লিউডি বিল্ডিং, খুব দক্ষ মানুষ, শিলচরের মানুষ। তো ওনার বাড়িতে আমি এক চিন্ময় গেছি, যাওয়ার পর ওনাকে বললাম, বলার পর শুনলেন, উনি রাজি হলেন। তারপর হঠাৎ চিন্ময় বলে উঠলো যে আমরা আপনাকে কত ইয়ে দেবো পারিশ্রমিক। উনি রেগে গেলেন, প্রচণ্ডভাবে রেগে গেলেন। পারিশ্রমিকের জন্য যদি হয় আমি পারবো না, আপনারা অন্য কাউকে দিয়ে যান। তার মানে ভালো কাজ করার সময় কিছু মানুষ নিজের থেকে এগিয়ে আসে, নিজের থেকে এসে। তারপর তো উনি ব্লুপ্রিন্ট বানালেন, সমস্ত কিছু করলেন, করে তো কাজ আরম্ভ হলো কনস্ট্রাকশন। এবং আমরা উইদিন 2 years 95-96-95 গোড়ার দিকে আমরা কাজ কমপ্লিট হয়ে গেল। একতলা হাসপাতাল, হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরটা আমরা কমপ্লিট করে নিলাম, ওটা 5 তলা ফাউন্ডেশন। তারপর 10 ফেব্রুয়ারি 1996-এ আমাদের হাসপাতালের উদ্বোধন হয়। উদ্বোধন করেন আসামের প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর সাইকা। হিতেশ্বর সাইকা সেদিন উনি মঞ্চে উঠে দাঁড়িয়ে আমাদের খুব প্রশংসা করে তারপর বলছিলেন যে আমি প্রতি মাসে 12 লক্ষ টাকা করে দেবো ক্যান্সার সোসাইটিতে, যাতে করে ওরা যারা চিকিৎসক আসবেন তাদের মাহিনাটা ওরা দিতে পারে। সে টাকা আমরা পাইনি, কারণ এরপরই পরপরই উনি মারা গেছে। লিখিত কোনো রেকর্ড না থাকায় সেই টাকা আমরা পাইনি। এনিওয়ে, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের চিকিৎসক চাই, ক্যান্সার বিশেষজ্ঞ চাই, ক্যান্সার বিশেষজ্ঞ অনকোলজিস্ট। তো আমি দিল্লিতে গেছি। দিল্লিতে আমাদের একজন চিকিৎসক বন্ধু আছে, ডক্টর প্রেমাশিস কর। উনি মৌলানা আজাদের মেডিসিনের এইচওডি প্রফেসর ছিলেন। তো উনাকে রিকোয়েস্ট করলাম, উনিও 2-1 জনের সঙ্গে কথা বললেন। তো আমি দিল্লি যাওয়ার পর প্রথমে গেলাম মিস্টার গগৈ, ডক্টর গগৈ। তখন উনি সফদরজং হাসপাতালের ডাইরেক্টর। উনার কাছে, উনি আসামের লোক। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, স্যার আপনি আসুন, আমাদের সাহায্য করুন। উনি বললেন আমি তো বিবুড়া হসপিটালের অ্যাডভাইজারি কমিটির মেম্বার, ঠিক আছে আমি শিলচরেও যাবো 5 বছর। বললাম স্যার আপনি আসুন, আমাদের চিকিৎসকের ব্যবস্থা করে দিন, হাসপাতালটা আপনি চালান।
উনি বললেন আমি এই মুহূর্তে কথা দিতে পারছি না, কারণ আমার ছেলেমেয়েরা কেউ যেতে রাজি হবে না। তবে আপনি আমাদের রেডিয়েশন বিভাগের যিনি প্রধান ডক্টর পিসি দাস, উনি আপনাদের কাছাড়ের মানুষ, উনাকে উনিও রিটায়ার করবেন আর 3-4 মাস পর উনাকে রিকোয়েস্ট করবেন। আচ্ছা, তা আমি গেলাম ওনার কাছে। উনি আমার সব কথা শুনে বললেন যে হ্যাঁ, আমি তো কিছু কথা দিতে পারবো না, আমার ছেলে মেয়ে পরিবারের সঙ্গে আমি কথা বলে তারপর আপনি আসুন আগামী বৃহস্পতিবার। অ্যাকর্ডিংলি আমি গেলাম। আপনি দিল্লিতে থেকেই তখন কাজ দিল্লি থেকে তারপর গেলাম। উনি বললেন যে আমার স্ত্রী ছেলে মেয়েরা ওরা বলছে আমি পাগল হয়ে গেছি, দিল্লি ছেড়ে আমরা শিলচরে যাব, এটা তো পাগল হওয়ার ছাড়া কিচ্ছু নেই, আমি যাব না। এলাম মৌলানা আজাদের যিনি অঙ্কোলজিস্ট যিনি আছে প্রধান, উনি রিটায়ার করবে, উনি সাম চ্যাটার্জি, ডক্টর চ্যাটার্জি, ওনাকে প্রিমাসিস কথা বলেছিল। গেলাম, ভদ্রলোক আমার কথা শুনে বলেন মাইনা কত দেবেন? আমি বললাম মাইনা দেখুন, আমরা একটা এনজিও, আমরা তো হাই ফাই মাইনা দিতে পারবো না, তবে এই 1-1.5 লাখ টাকা আমি আপনার দিতে পারবো। 1-1.5 লাখ টাকা কিন্তু অনেক তখনকার দিনে। শুনো, বলেন আপনি কি পাগল হয়েছেন? আপনি কি আমাকে অসম্মান করতে এসছেন? আপনি 1-1.5 লাখ টাকা দিয়ে আপনি আমার স্টেটাসের একজন ডাক্তারকে আপনার হাসপাতালে নিয়ে যেতে এসছেন? বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান। ফিরে এসছি, কলকাতায় এলাম। কলকাতাতে উজ্জ্বল গোস্বামী থেকে আরম্ভ করে অনেকের কাছে গেছি, সব যখন চেষ্টা ব্যর্থ, শেষে একজন বললেন যে আপনি সল্টলেকে যান, একজন আছেন ডক্টর বিশ্বাস, উনি হচ্ছেন ফাদার অফ অঙ্কোলজি ক্যালকাটার, বয়স্ক লোক, উনাকে গিয়ে সাহায্য চান, উনি হয়তো আপনাকে সাহায্য করতে পারেন। উনার অ্যাড্রেস নিয়ে এক রবিবার আমি গেছি উনার বাড়িতে। ভদ্রলোক, সৌম্য দর্শন, শান্ত মানুষ। নমস্কার দিয়ে আমি বললাম যে আমি শিলচর থেকে এসেছি, আমরা একটা ক্যান্সার হসপিটাল তৈরি করেছি, তাতে আমরা আপনার সাহায্য করতে বলেন। বাবা বলেন কি সাহায্য করতে পারি? বলে আপনি যদি আমাদের 1-2 জন অঙ্কোলজিস্ট আপনি দেন তাহলে। উনি বললেন আজকালকার ছোকরারা, উনি ডাক্তার বলে দেন, সব উনার ছাত্র, আজকালকার ছোকরারা সব পয়সার পেছনে, আপনারা কত মাইনা দেবেন? না হয় 1 লাখ টাকা দেবেন, আর বেশি দিতে পারবেন না, ওরা যাবে না। তো ফিরে এলাম, এইভাবে চেষ্টা করতে করতে আমরা কি বলে ঠাকুরপুকুরের রেডিও থেরাপি বিভাগের ডাক্তার ডক্টর সন্ময় গাঙ্গুলি, উনাকে রাজি করাতে পেরেছি। উনি প্রতি মাসে একবার আসতেন, এসে রুগী দেখতেন। This is not also the right system of treating cancer patient. শুরু থেকে তো এভাবে হবেই, কোনো না কোনো জায়গা থেকে তো কিছু না কিছু শুরু তো করতে হবে। তো শুরুর দিকে উনি আসতেন, উনি 3-4 দিন থাকতেন, তারপরে চলে যেতেন। তারপর 1996-এ আমি আর ডক্টর চৌধুরী আমরা বোম্বেতে যাই একটা ক্যান্সার কংগ্রেসে। আচ্ছা, সেখানে আমাদের পরিচয় হয় ডক্টর অরুণার সাথে। আচ্ছা, ডক্টর অরুণা সার্জন, অঙ্কোলজি সার্জন। আচ্ছা, উনি চেন্নাই ক্যান্সার ইনস্টিটিউটে, আদিয়ার চেন্নাই ক্যান্সার ইনস্টিটিউট যেটা, সেটার উনি আমাদের জানি না কেন উনি আমাদের প্রতি এত সফট মনোভাব পোষণ করতেন। আমাদেরকে নিয়ে যেতেন, অস্ট্রেলিয়া থেকে যে এসছে, লন্ডন থেকে যে এসছে, ওদের কাছে নিয়ে যেতেন, আমাদের কথা বলতেন। তো উনি 1992-তে 97-এ উনি শিলচর এলেন। আমরা একটা
অল ইন্ডিয়া লেভেল ক্যান্সার ওয়ার্কশপ আমরা করেছিলাম। আচ্ছা, এতে উনি এলেন। আচ্ছা, তো এতে এসে আমি দেখলেন, কথা বললেন, অনেকের সাথে পরিচয় হল। তারপর যাওয়ার সময় উনি বললেন যে আগামী বছর যখন আপনারা করবেন তখন ডাক্তার রবি কান্নানকে আপনারা নিমন্ত্রণ করবেন। ওর ছেলেটা এইভাবে কাজ করতে ভালো পায়। তো পরের বছর আমরা রবি কান্নানকে নিমন্ত্রণ করলাম। রবি কান্নান এলেন। রবি কান্নান তখন কোথায় ছিলেন? কোথায় কাজ? চেন্নাই ক্যান্সার ইনস্টিটিউটে আর সার্জিক্যাল বিভাগের হেড। তো উনি এলেন, উনি রুগী দেখলেন, কোনো টাকা পয়সা উনি নেন নাই, বরং যাওয়ার সময় উনি যে খেয়েছেন আমাদের এখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তারপর সেটা উনি দিয়ে গেছেন আমাদেরকে। আমরা উই ওয়ার ইমপ্রেসড। তারপর তো উনি গেলেন। তারপর প্রত্যেক বছরই উনি একবার আসতেন। উনি বছরে আসতেন। ওনার নিজের পয়সায় আসতেন, নিজের পয়সায় যেতেন। ওনার জন্য সার্টিফিকেট ওষুধ দরকার নেই, 5 স্টার হোটেলের প্রয়োজন নেই, ওই হাসপাতালের কোনো একটা জায়গাতেই উনি শুয়ে যেতেন। আচ্ছা। তো তারপর ডক্টর রবি কান্নান তো এবারে পদ্মশ্রী পেয়েছেন। পদ্মশ্রী এবার পেয়েছেন ডক্টর রবি কান্নান। তো তারপর 2007-এ রবি কান্নান ওই আদিয়ার ক্যান্সার ইনস্টিটিউট ছেড়ে দিয়েছেন, রিজাইন করেছেন। খবর পেয়ে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি। উনি রাজি হলেন আসতে। উনি আসলে তো ওনার ফ্যামিলি নিয়ে এলেন। তারা দেখলো, মানুষের কথা বলে তারা বললো ঠিক আছে আমরা রাজি আছি, আমরা এখানে জয়েন করি। ওই তো ডাক্তার কান্নান এলেন। মায়না আমরা এখন দিচ্ছি 1,35,000 টাকা মাত্র। কিছুই নয়। ওনার স্ট্রেচারে সরকারি সাহায্য কি আপনারা কোনোদিনই পাননি? সরকারি সাহায্য বলতে যা হয়, সরকারি সাহায্য দেওয়ার কোনো এরকম সিস্টেম নেই। আমাদেরকে আসাম সরকার একবার দিয়েছে 1 কোটি টাকা। আচ্ছা। আর গেল বছর আমাদেরকে দিয়েছে 10 কোটি টাকা। আচ্ছা, 10 কোটি টাকা দিয়েছে গেল বছর। তার মানে বিজেপি সরকার আসার পর আপনারা 10 কোটি টাকা পেয়েছেন। তার আগে আপনাদের কবে তৈরি হয়েছিল? 1996 এ তৈরি হয়েছিল হাসপাতাল। তো 1996 থেকে 2020 অবধি 20-তে 10 কোটি টাকা পেলেন। তার আগে 96 থেকে 2019 অবধি আপনারা 1 কোটি টাকা পেয়েছিলেন আসাম সরকার থেকে। এই তো। আর 2020-তে আপনারা 10 কোটি টাকা পেলেন। আর কিভাবে এই ক্যান্সার হসপিটালে তো অনেক ইকুইপমেন্টস লাগে, মানে সার্জারি করার জন্য অনেক ইকুইপমেন্টস লাগে, সেগুলো কিভাবে? যে ক্যান্সার হসপিটালে কত টাকা লাগবে এটা বলার ক্ষমতা কারণ নেই। কারণ কোনো মানে সিন্ধু কত টাকা লাগবে কারণ আমাদেরও ছিল না। ঠিক কথা। তো এখনো বলতে পারবো না যে আর কি প্রয়োজন। এখনো বলতে পারবো না, সবসময় কিছু না কিছু প্রয়োজন তো থাকবে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে এখন ডাক্তার কান্নান অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ডক্টর আছে। উনি জানেন যে আর কোন জিনিসটা আনলে পরে আরো অ্যাডভান্স সেন্টার করা যাবে, সেটা উনি জানেন। ফলে যেমন সেদিন কালকে গত পরশু দিন বলছিলেন যে আমাদের সিটি স্ক্যান মেশিনটা নষ্ট হয়ে গেছে, আমাদের একটা সিটি স্ক্যান মেশিন চাই। সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাংকের ডাইরেক্টর বলছেন আমি সিটি স্ক্যান মেশিন আমি দেব। মানে একটা সিটি স্ক্যান মেশিনের দাম হচ্ছে 1,35,00,000। এখন তো আমি বুঝতে পারছি যে এখন একটা জায়গায় চলে গেছে হসপিটালটা, এখন তো এইগুলো এসে যাবে। কিন্তু শুরুর দিকে আমি বলছি আমাদের ছিল কিরকম, শেষ এখনো হয় নাই, শুরুই চলছে। আমি একটা জিনিস বলি যে কাছাড় ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার যেভাবে রোগীদের পরিষেবা দিচ্ছে এটা ভারতবর্ষের কোথাও পাবেন না। এইটা কথাটা আপনি কিসের জন্য বলছি? আমি একজন রোগী যখন আমার হাসপাতালে এলো, এসে সে 120 টাকা দিয়ে ভর্তি হলো। এই 120 টাকার ভেতরে ওর 2 বেলার খাওয়া,
বিকেলের সকালের ব্রেকফাস্ট, ইভিনিং টি বা ফুড বা ইভিনিং হেলথ ড্রিঙ্ক, সমস্ত কিছু ওই 120 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো মজার হচ্ছে যে গ্রামের মানুষ সঙ্গে যে আসছে সে হয়তো তার লাইভলিহুড, ফ্যামিলি লাইভলিহুড সে মেনটেন করে, সে ডে লেবারার, তো সে তো কাজ করতে পারে না, হাসপাতালে রুগী নিয়ে এসছে, তাকে আমরা ওই পেশেন্টের ট্রিটমেন্ট যতদিন চলবে ততদিন হাসপাতালে এসে ডে লেবার হিসেবে কাজ করবে, তার জন্য প্রতিদিন 60 টাকা করে দেওয়া হয়, করে দেওয়া হয়। এটা ভারতবর্ষে কোথাও হবে না, সুন্দর দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে আসছি। সেটা হচ্ছে যে আজ যখন হসপিটালের নাম ডাক হয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিভিন্ন রাজ্য থেকে, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, ইভেন কি বাংলাদেশ থেকেও আসছে, বাংলাদেশ থেকে আসে, ইভেন কি চেন্নাই থেকেও পেশেন্ট আসে ওই রোগী কল্যাণের জন্য। আচ্ছা আচ্ছা, তো তখন কি মনে হয় আপনার, কি মনে হয়? উই ফিল প্রাউড, স্যাটিসফাইড। একটা স্যাটিসফ্যাকশন যেটা ছিল আমাদের, যে স্বপ্ন ছিল, কারণ আমি আমার মাকে হারিয়েছি ক্যান্সারে, আমার 2 বোনকে হারিয়েছি ক্যান্সারে, ভগ্নিপতিকে হারিয়েছি ক্যান্সারে, তো আমার একটা তৃপ্তি, একটা আত্মতৃপ্তির ভাব আসে যে এই কাজে হাত দিয়েছিলাম ঈশ্বরের নির্দেশে। আমি খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ, ঈশ্বরের নির্দেশে আমি যা হোক আমি পাইনি, আগামী দিনে তো আরো অনেক মানুষ সেই সুযোগটা পাবে বা পাচ্ছে। সেই আনন্দেই আমরা, আত্মতৃপ্তিতেই আমরা বাকি জীবনটা কাটিয়ে দেবো। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আর একটা হচ্ছে যে এত বড় একটা কাজ করতে গিয়ে আপনি ফ্যামিলি সাপোর্ট কতটা পেয়েছেন? ফ্যামিলি সাপোর্ট, আমার মজার ব্যাপারটা হচ্ছে, আমার যেহেতু আমার কাজ ছিল প্রচার বিভাগের মানুষ, আমার কোনো কাজের কোনো ইয়ে ছিল না, কি বলে, সময়সীমা ছিল না, এলাকার সীমাবদ্ধতা ছিল না। সুতরাং আমার ফ্যামিলিও কোনোদিন এটাকে অপোজ করে নাই, সমর্থনই করে গেছে। ঠিক কথা। আর একটা কথা হচ্ছে, এত বড় একটা কাজের মধ্যে দিয়ে আপনি মানে এই গেছেন, আপনি এবং আপনারা তো অনেক কিছু, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক কিছু ফেস করেছেন, তার থেকে অনেক লার্নিং হয়েছে, সেই অনেক কিছু শিখেছেন। সেটা যদি বলেন যে কি শিখলেন, যে আপনার লার্নিং যেটা আমরা বলি, সেটা যদি একটু বলেন। শেখার কি আছে, সমাজসেবাতে কোনো শিকার কোনো ছিল না, সমাজসেবা করতে গিয়ে আপনি কি শিখলেন, যে খারাপ ভালো যাই হোক মানুষ চেনা, সমাজসেবা করতে গিয়ে কোনো প্রেসক্রাইবড সিলেবাস থাকে না। ঠিক কথা, থাকে না। আর সমাজসেবা সবার দ্বারা হয়ও না, সবাই করেও না, করতেও পারে না। এটার জন্য অন্তরাত্মার থাকতে হবে। যারা সেই ইয়েতে যারা হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, তারা এগিয়ে আসবেই, তাদেরকে আটকানো যাবে না। সিমিলারলি আমার বেলাও, তাই আমার পরিবার আমাকে সমর্থন করেছে। না, আপনারা কি শিখলেন যে এই এত বড় একটা কাজ করতে গিয়ে কি দরকার, কি কোনো ভুল করেছেন হয়তো, বা হয়তো মনে হয়েছে যে এটা যদি আমরা এরকম ভাবে করতাম, ভুল থেকে তো মানুষ শেখে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা শিখেছি, যে ইন্টিগ্রিটি, মেইনটেইন পিওরেস্ট ইন্টিগ্রিটি while you are serving the suffering people. এই ইন্টিগ্রিটি নাই বলেই কিছুই আজকে দেশে হচ্ছে না, সেন্স অফ ইন্টিগ্রিটি নেই বলেই দেশে আজকে কিছুই হচ্ছে না। যা হচ্ছে সরকার করে দিচ্ছে, পিছনে একটা স্বার্থ থাকছে, স্বার্থ আছে, স্বার্থ ছাড়া মানুষ কিছুই করে না। কিন্তু যাদের আছে, হার্ট ইজ পিওর, তাদেরকে প্রলোভন দেখিয়ে কোনো কাজ হয় না। আরেকটা জিনিস কি যে হ্যাঁ, যদি সেই মন নিয়ে এগোনো যায়, কোনো কাজই মানে বাধা হয়ে বেশি দিন বাধা থাকতে পারে না, বাধাকে অতিক্রম করে কাজ ঠিক হয়ে যাবে। আগেই তো বলেছি যে
কাজ করার যে স্পৃহা, যদি আপনার প্রথম স্টেপটা যে পাহাড়ে উঠে, যারা পাহাড়ে যারা ক্লাইম্ব করে মাউন্টেনিয়ারিং, সে তার একটা, সে যখন সে একটা গোল ধরে ও উঠছে, তার রাস্তা ঠিক হয়ে গেছে, সে উপরে উঠে গেছে। যার রাস্তা ঠিক হয়নি ও পড়ে গেছে। আচ্ছা, আর একটা কথা জানার ছিল, সেটা হচ্ছে যে এত দিনের এত বছরের এত অভিজ্ঞতার মধ্যে যদি কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা বলেন ক্যান্সার হসপিটাল তৈরির সময় বা তারপরে, কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা, সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক। অনেক আছে, একটা করে বলা যাবে না, অ্যাটলিস্ট একটা দুটো শুনি, একটা দুটো শুনি, যেটা আপনি কখনোই কোনোদিন ভুলতে পারবেন না, এরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা। স্বাভাবিক, অনেক থাকাটাই স্বাভাবিক, এত বছরের এত দিনের একটা কাজ। সবচেয়ে যেটা উল্লেখযোগ্য, যে এখন দেখছি যে কিছু মানুষ, ওরা আমাদের সঙ্গেই ছিলেন, এরা এখন সম্বর্ধনার পিছনে দৌড়ছেন। আচ্ছা, আমার হাসি পায়, মানে কাজের সময় তারা কাজটা কমই করেছেন, এখন সম্বর্ধনার জন্য একেবারে ওরা একটা কোঠারি বানিয়ে নিয়েছে, ওরা বলছে এই লোকটাই সব করেছে। আমি কি বলবো, কিছু বলি না, আমি কিছু বলি না, কোনো মন্তব্য করি না। আমি কেউ যদি সম্বর্ধনা দিয়ে আসে, আই সিম্পলি রিফিউজড। না, আপনি রিফিউজ করবেন কেন? না করি। আপনি যেটা প্রাপ্য, যে সম্মান আপনার প্রাপ্য, সেটার জন্য আপনি রিফিউজ করবেন? যে দিবে সে দেবে, মালিক দিবেন। তুমি আবার কে, হু আর ইউ টু গিভ মি রিকগনাইজ মাই সার্ভিস? তুমি কে, হু আর ইউ? দিস ইজ মাই সিম্পল, হু আর ইউ? আমাকে যদি রিকগনাইজ করা যদি কেউ থাকে, যে আছে উপরে, যাকে মানি আমি, উনি করবেন, রিকগনাইজ করবেন। আচ্ছা, নেক্সট জেনারেশনের কাছে আপনার মেসেজ কি? বললাম তো, you must be a man of integrity. You must be, this is the key point. You must have the sense of humility and integrity. Humility থাকলে পরেই integrity আসবে, আর integrity থাকলে পরে you can overcome anything and everything. ঠিক কথা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শ্রী মিহির বাবু একটি বইও লিখেছেন, এই ক্যান্সার হসপিটাল কিভাবে তৈরি হয়েছিল এবং কিভাবে চ্যালেঞ্জেস ওনারা ফেস করেছিলেন সেই নিয়ে। সেই বই আমরা অনুরোধ করব আপনাদের সবাইকে পড়বার জন্য। খুবই ভালো লাগলো আপনার অমূল্য সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। অনেক ধন্যবাদ, নমস্কার। बहुत समय लगा